করে সেখানে কর্নেল অলির নাম চলে এলো এবং একটা জাতীয় বিতর্কের মতো অবস্থা। জামাত ইসলাম এটা তাদের একটা নির্বাচনী একটা মাঠের প্রচারণায় বিএনপি এগিয়ে আর অনলাইন প্রচারণায় জামাত এগিয়ে। তো ওই এলাকাটা আসলে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, ওখানে কখনোই বিএনপি জিতে নাই। অর্থাৎ পুরো প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে হবে ইলেকশনের আগেই। সেই জায়গাগুলোতে তারা আসলে বিতর্ক সৃষ্টি করবে, এটা হয়তো ইন্টেনশনালি করেছে। তিনি এমন সম্মান অর্জন করেছেন যে আল্লাহ তার জন্য সূর্য স্থির করে দিতে পারে। সুধী দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের ইলেকশন ভিউজ থেকে। আমরা আজকে আলোচনা করতে এসেছি আমাদের আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের যে প্রচারণা সেই বিষয়টি নিয়ে। আপনারা জানেন যে এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মোটামুটি গত কয়েকদিন ধরে সড়ক প্রচারণা চলছে, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে সারা দেশে। আমরা গত 2 দিন কথা বলেছিলাম ঢাকার বেশ কিছু আসন নিয়ে। আজকে আমরা মোটামুটি সারা দেশে আলোচনা করব। দেশের কয়েকটি আসন আপনি জানেন যে এর মধ্যে খুব আলোচনায় আসছে, সেগুলো তো আমরা আলোচনা করবই। সেই সঙ্গে টোটাল একটা ভোটের চিত্র দেওয়ার চেষ্টা করব। যেমন আপনারা জানেন যে এর আগে চট্টগ্রাম 15, কুমিল্লা 4, ঠাকুরগাঁ 1, পঞ্চগড় 1, এই আসনগুলো কিন্তু বেশ আলোচনায় আছে বিভিন্ন কারণেই। আমরা সে তো বলবোই, তার সঙ্গে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ আসনগুলো নিয়ে এবং কোথায় কোন ধরনের ভোটের চিত্র আছে সে বিষয় নিয়েও কথা বলবো। আর যথারীতি আমাদের সঙ্গে আজকে আলোচনায় আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। ধন্যবাদ। হীরা, আমরা যেমনটা বলছিলাম যে প্রচারণা তো প্রায় শেষ হয়ে আসছে। মোটামুটি এটা শেষ মুহূর্তেরই বলতে পারেন, আর মাত্র 2 দিন, মানে আগামীকাল পরশু, তারপরে তো 2 দিন আছে। প্রচারণা শেষ হয়ে যাবে, ভোটের ফলাফলের অপেক্ষা। এই শেষ মুহূর্তের প্রচারণায় আমরা দেখেছি যে আসলে যতই ভোটের প্রচারণা শেষের দিকে আসছে, ভোটের অঙ্ক বা সমীকরণটা অনেক জটিল হয়ে উঠছে। আসলে কে জিতবেন সেটা বলা মুশকিল, যদিও আমরা যতটুকু আমাদের সার্ভে আমরা রিপোর্টও করেছি যে আসলে মাঠের প্রচারণায় বিএনপি এগিয়ে আর অনলাইন প্রচারণায় জামাত এগিয়ে। মানে মাঠে যেটা হয়েছে যে আসলে স্বাভাবিকভাবে বিএনপি নেতাকর্মী অনেক বেশি, তারা অনেক বড় দল, প্রতিটা নির্বাচনে প্রায় 30% ভোট পেয়েছে বা তারও কিছু বেশি। ফলে তাদের একটা তো তৃণমূল পর্যায়ে অনেকগুলো আছে, জামাতেরও হয়তো সারা দেশেই আছে, কিন্তু আসলে জামাতের কর্মী সমর্থক এখনও পর্যন্ত বিএনপির বেশি নয়। ফলে মাঠের প্রচারণায় তাদের একটু কম থাকারই কথা। যদিও এনসিপি যোগ দিয়েছে, এনসিপিও নতুন দল, এই নতুন দল হিসেবে তাদের জোট থেকেও আসলে এই প্রচারণাগুলোতে বিএনপিকে ছাপিয়ে যাওয়াটা একটু সমস্যা। বাট অনলাইনে আমরা দেখেছি যে আসলে মনে হচ্ছে যে বিএনপির উপস্থিতিটা অনলাইনে কম। ফেসবুকে কিংবা ইউটিউবে যে প্রচারণাগুলো আসতেছে, যে ক্যাম্পেইনগুলো আসতেছে বিভিন্ন ফেসবুক পেজ থেকে, এবং আপনি যদি আমাদেরও যে ভিডিওগুলো দেখেন বা আমরা যেখানে যে পোস্টটা দিই না কেন, সেখানে দেখা যায় যে ওই জামাত সমর্থকদের বেশি অনলাইনে একটা প্রভাব। তারা এসে আগে কমেন্ট করে, আগে লাইক, নানান বিশেষ করে কমেন্টের ক্ষেত্রে তারা একেবারে অনেক বেশি। সেই নিয়ে আমরা হয়তো আরও কথা বলবো, কিন্তু তার আগে একটু করি যে সারা দেশে যে নির্বাচনটা হচ্ছে এর মধ্যে কয়েকটা আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেমন চট্টগ্রাম 15, লোহাগাড়া, সাতকানিয়া। এই আসনটি আপনি জানেন গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে কারণটা হচ্ছে যে এই আসন থেকে যিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের যে নেতা শাহজাহান চৌধুরী প্রার্থী হয়েছেন, তার একটি বক্তব্য খুব ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন যে তাদের কথায় প্রশাসন করতে হবে, বসতে হবে, তারা যাকে মামলা দেবেন তাকে গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ পুরো প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে হবে ইলেকশনের আগেই। প্রশ্ন ওঠা দিলে ইলেকশনের পরে তারা কী করবেন যদি ক্ষমতায় যান? তো মানুষের মধ্যে একটা আতঙ্ক ভীতি তৈরি হয়। একই সঙ্গে বলেছিলেন যে তিনি এমন সম্মান অর্জন করেছেন যে আল্লাহ তার জন্য সূর্য স্থির করে দিতে পারে। যদিও এটা বলা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে মানে ব্যবহার করে তার নাম মহান রাব্বুল আলামিন আল্লাহর নাম ব্যবহার করে এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে অনেক মাওলানারা বলেছেন যেটা ইসলাম পরিপন্থী বক্তব্য, এইভাবে দেওয়া ঠিক না। আবার প্রশাসনকে যখন উনি কটাক্ষ করে মানে প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন, তখন আমরা দেখেছি যে বিসিএস সার্ভিস যেটা তাদের যে অ্যাসোসিয়েশন আছে, পুলিশের যে অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু প্রতিবাদ করেছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে এমন একজন নেতা বক্তব্য দিচ্ছেন যেই নেতার বক্তব্যের কারণে আমাদের সরকারি প্রশাসনের কর্মকর্তাদের বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে এই জাতীয় বক্তব্য অবশ্যই ভোটারদের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, শুধু তার এলাকায় না, গোটা। এবং আমরা দেখেছি যে জামাত কিন্তু কেন্দ্রীয়ভাবে এই বক্তব্যকে সমর্থন কিংবা অসমর্থন কোনো কিছুই বলে নাই, না করেছে। মানে তারা তাকে একটা শোকজ নোটিশ দিয়েছিল পরে যে এই ধরনের বক্তব্য দেওয়া। এটা হচ্ছে প্রথমে দেয় নাই, যখন বিশেষ প্রশাসন থেকে বা পুলিশ ক্যাডার থেকে দেওয়া হয়েছে বিবৃতি, তারপরে তারা এটা নিয়ে শোকজ করেছে তাকে। সেই শোকজের পরে তিনি প্রার্থী হয়েছেন, নির্বাচন করছেন, তার মানে দলের তার প্রতি সমর্থন আছে। না, ডেফিনেটলি আছে, না হলে তো আসলে প্রার্থী হওয়ার কথা না। কারণ প্রার্থী মনোনীত হওয়ার
মানে যখন উনি প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, যখন উনি নির্বাচন কমিশনের চূড়ান্ত মনোনয়ন জমা হয়নি, দেননি, তার আগে তখনই তিনি বক্তব্য দিয়েছেন তারপরেই তাকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে। যে তাকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে, এবং শোকাজের জবাব কি হয়েছে বা শোকাজ থেকে এটা কিন্তু আমরা ঠিক এটা আমরা জানি জানি না। না, হ্যাঁ। তো তার ফলে বোঝা যাচ্ছে যে দলের তার প্রতি এক ধরনের সমর্থন আছে, সমর্থন আছে। আর সেটাই হচ্ছে সাধারণ ভোটারদের জন্য একটি, বা সারা দেশের এই যে মানে একটা ইয়ে তৈরি হয় যে আসলে এইভাবে তো কেউ যে সরকারি ক্ষমতা যাক না কেন প্রশাসন ক্ষেত্রে কুক্ষিগত করার ঘোষণা দেওয়া যায় না। তো আচ্ছা, এই চিটাগাঙ্গে আসনে চট্টগ্রাম 15-তে আমরা যদি ওটা দিয়ে একটু শুরু করি, কি ভাবছেন? ওখানে তো বিএনপির লোহাগাড়া উপজেলা সাবেক আহ্বায়ক যিনি আছেন, যে নুরুল মোস্তফা আমিন, উনি নাজমুল মোস্তফা আমিন ওখানে প্রার্থী হয়েছেন। আপনারা তো খোঁজ খবর নিয়েছেন, কি বুঝতেছেন? এখানে আমি একটা জিনিস আপনাকে বলি, ওখানে উনি যে বক্তব্য দিয়েছেন ওইটা দিয়ে শুরু করি। তার বক্তব্য দিয়েছে এটা জাতীয়ভাবে যতটা প্রভাব ফেলেছে, স্থানীয়ভাবে অতটা না। তার বাড়ি হচ্ছে সাতকানিয়ায়, আর নাজমুল মুস্তাফা ওনার বাড়ি হচ্ছে লোহাগড়ায়। হ্যাঁ, 2 আসনে ভোটার প্রায় 5 লক্ষ। এর মধ্যে কিন্তু দুই উপজেলায়, দুই উপজেলা নিয়ে একটা আসন, 2 উপজেলা নিয়ে তো সাতকানিয়ার একটা অংশ। সাতকানিয়াতে ভোটার হচ্ছে প্রায় 1.5 লাখের মতন, আর ওখানে হচ্ছে 3.5 লাখের মতন লোহাগড়াতে। তো বিএনপির প্রার্থীর আসনে মানে এলাকায় হচ্ছে 3 লাখ 3.5 লাখের মতন, আর ওনার হচ্ছে 1.5 লাখের মতন শাহজাহান সাহেব। তো ওনার দুই উপজেলাতে ওনার ভোট আছে, কিন্তু যদি ব্যক্তিগতভাবে এরকম থাকে না যে একটা উপজেলায় এক প্রার্থী, আর এক উপজেলা আর এক প্রার্থী থাকলে 2 উপজেলা ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে তো বিএনপি অনেকটাই সেই দিক থেকে এগিয়ে। যদিও শাহজাহান সাহেব ওখানকার জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা, ওই এলাকায় খুবই প্রভাবশালী, তার যথেষ্ট প্রভাব রয়েছে এলাকায়। তারপর ওখানে প্রচুর মাদ্রাসা রয়েছে। তারপরে ওনার এলাকার কর্মকাণ্ড আগেও সামাজিক কর্মকাণ্ড উনি করেছেন, হ্যাঁ, অনেক সোশ্যাল ওয়ার্ক করেছেন। তারপরে এলাকার উন্নয়নে, হ্যাঁ, এলাকার মানুষের সাথে ছিলেন সবসময়। সেই দিক থেকে বলবো যে তিনি একটা অবস্থান ওখানে তৈরি করেছেন। কিন্তু বিএনপির যিনি আছেন নাজমুল মুস্তফা আমিন, উনি হচ্ছে এলাকায় একজন মানে ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি এই একটা আসনে দেখলাম খোঁজ নিয়ে, যে ওখানকার আমাদের প্রতিনিধি উনিও জানালেন যে এই আসনটায় মানে একেবারে মানে 2টা উপজেলা মোটামুটি বিভক্ত হয়ে গেছে, যে সাতকানিয়ার ভোট সাতকানিয়াতে যাবে, লোহাগড়ার ভোট লোহাগড়াতে যাবে, এদিক ওদিক তো হবেই। তো সেক্ষেত্রে তো লোহাগড়ার ভোট অনেক বেশি, কারণ আপনি জানেন যে সাতকানিয়া কিন্তু একটা অংশ চট্টগ্রাম 14-তে পড়ে গেছে, হ্যাঁ, একটা পড়ছে 15-তে, তার অর্ধেক হয়ে গেছে উপজেলা। তো এই দিক থেকে আমি বলবো যে জামাত প্রার্থী আমার মনে হচ্ছে, জানি না, যে একটু ব্যাকফুটে আছেন সেই ক্ষেত্রে। আর এই আসনটাকে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ আসন ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম 15। হ্যাঁ, কারণ হচ্ছে যে সেখানে দুই পক্ষ শক্তিমত্তায় দেশের, আপনাকে আমি গত ইয়াতে বলেছি, গত প্রোগ্রামে আমি বলেছি যে বাংলাদেশের কিন্তু প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়, এমনকি প্রতিটা আসন কিন্তু এক একটা মেজাজে এবার আসছে। এক একটা প্রতিটা, আগে যেমন ছিল না যে পুরো টোটাল বাংলাদেশ একটা চিত্র দেখা গেছে, এবার কিন্তু তা না। লোহাগাড়া এই আসনতে এর আগে বোধহয় এমপি ছিলেন, মানে লোহাগড়া এই এর আগে তো ছিলেন আপনার বিএনপির এমপি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন। হ্যাঁ, বিএনপি জামাত তো কখনোই জয়লাভ করেনি। না, এখানে জামাত কখনো হয় নাই। এটা শুধুমাত্র আমরা দেখলাম যে 91 সালে ওখানে থেকে আওয়ামী লীগের সুলতানাত কবির উনি চৌধুরী উনি জিতেছেন। তারপরে পুরাটাই এ পর্যন্ত, তারপরে ফেয়ার নির্বাচন যেগুলো আমরা বলি, যে তারপরে ধরেন 96, 2001, 2008 সবগুলোতেই বিএনপি ওখানে জিতেছে। মানে বিএনপির একটা ঘাঁটি ওখানে আছে আর কি। আমরা চিটাগাঙ্গের মোটামুটি যে নির্বাচনী চিত্র বাকি আসনগুলোতেও দেখেছি, যে সেখানে আসলে সারা দেশের মতোই জামাত এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। এখানে তুলনামূলক অনেক বেশি হবে। এবং চিটাগাংয়ে তো যদি আমরা বলি, চিটাগাংয়ের 2টা আসন ছাড়া, চিটাগাং 4 আর হচ্ছে চিটাগাং 3 ছাড়া মোটামুটি সবগুলোতেই বরাবরই আসলে বিএনপির একটা ঘাঁটি এখানে। হ্যাঁ, মানে বিএনপি জয়লাভ করেছে আগে। হ্যাঁ, এমনটা হতে পারে যে 1 সাল থেকে তো তারা জোটে নির্বাচন করেছে, তারা যেহেতু জামাতের সমর্থন পেয়েছে, আসলে এই কারণে আমরা 1 সাল থেকে আসলে অতটা বুঝতে পারতেছি না যে আসলে ভোটের এই প্রথম তাদের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, পার্থক্য করে দিচ্ছে 2 দলের। এর আগে তারা একসাথে যেহেতু নির্বাচন করেছে, কার আসলে কত ভোট এটা আমরা আসলে অনুমান করতে পারছি না। আওয়ামী লীগের নির্বাচনে যেহেতু নেই, ওদের যে ভোট ব্যাংকটা সেটা একটা প্রভাব ফেলবে। হ্যাঁ, আওয়ামী লীগের ভোট ব্যাংক, আরেকটা হচ্ছে 2 উপজেলায় প্রচুর হিন্দু রয়েছে এই পুরা চিটাগাং ডিভিশনে। হ্যাঁ, সংখ্যালঘু রয়েছে এখানে। তারপরে আওয়ামী লীগের একটা বিরাট প্রভাব রয়েছে। 2টা ক্ষেত্রেই আসলে এই 2টা মানে সংখ্যালঘু আওয়ামী লীগকে যারা বেশি টানতে পারবেন তাদের দিকেই বেশি পাল্লাটা ভারী। অথচ আপনারা জানেন যে চিটাগাঙ্গে কিন্তু আসলে এখান থেকে 1971 সনে আপনার
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কলুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলা হয়, এবং উনি সেইটা ঐতিহাসিক একটি আমাদের জন্য পুরো জাতীয় জীবনের জন্য একটা ঐতিহাসিক কীর্তি। জি জি। সেই ক্ষেত্রে চিটাগাংয়ে বিএনপির একটা প্রভাব আমরা জানি। এবার আমরা দেখলাম জামায়াত আমি সেখানে গিয়ে একটা বিতর্কও তুলেছেন যে কর্নেল ওলি, যিনি আসলে দীর্ঘদিন মানে জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসছেন, জিয়াউর রহমানের সঙ্গে যুদ্ধ করেছেন, এবং আমি নিজে তার ইন্টারভিউ করেছি 2003 সালে ভোটের কাগজে যখন ছিলাম। পরবর্তীতে ওনার ইন্টারভিউ আমি দেখেছি, প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু তিনি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা বলেছেন, এবং উনি এটাও বলেছেন যে জিয়াউর রহমান প্রথমে নিজের নামই দিয়েছিলেন, পরে আবার অনবিয়া বা বঙ্গবন্ধুও দিয়েছেন। এটা কর্নেল ওলির সেই ভিডিওটা কিন্তু আছে, এবং এটা নিয়ে তেমন কোনো আসলে নাই যে ওখানে জিয়াউর রহমানই কলুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেটাই সারা দেশের মানুষ প্রথম সবাই বেশি শুনেছিল, সব মানুষের ভিতরে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে সেখানে কর্নেল ওলির নাম চলে এলো এবং একটা জাতীয় বিতর্কের মতো অবস্থা, এবং এটা একটা মানে পুরো নির্বাচনী প্রচারণায় আমরা প্রচার করব, কিন্তু এমন কিছু বক্তব্য দেয়া, নতুন বিতর্ক তৈরি করা, ইতিহাসে প্রতিষ্ঠিত সত্যকে নিয়ে বিতর্ক তৈরি করা, এটা মনে হয় এটা নির্বাচনী প্রচারে কেমন না। দেখেন, এটা আসলে তো জামাত ইসলাম এটা তাদের একটা নির্বাচনী একটা এক ধরনের একটা কৌশল বলতে পারেন। কারণ হচ্ছে তারা যেহেতু এবার নির্বাচনে ফাইটটা করছেই বিএনপির সঙ্গে, আওয়ামী লীগ যেহেতু নাই, তো বিএনপির যে কোনো কিছুতে তাদের বিএনপির যে আসলে মোরাল জায়গাগুলোতে যেগুলোকে কেন্দ্র করে বিএনপি রাজনীতি করে, সেই জায়গাগুলোতে তারা আসলে বিতর্ক সৃষ্টি করবে। এটা হয়তো ইন্টেনশনালি করেছে, হ্যাঁ, তারা জেনে শুনেই হয়তো করেছে যে এটা করলে তাদের একটা নির্বাচনের মাঠে। আর কর্নেল অলি আহমেদ যেটা করেছে, উনি সেটা আবার স্বীকারও করেছে যে হ্যাঁ আমি ঘোষণা দিচ্ছি, এই ধরনের একটা বক্তব্য আসলে হয় অনেক সময় মানুষের বয়স হয়ে এটা কোনো ইতিহাসে আসলে এটা কোনোভাবে মানে এটা বয়স হয়ে গেলে একটা অনেক ধরনের একটা জাতির হচ্ছে আপনার কিছু ঐতিহাসিক সত্য থাকে, সেই সত্যগুলোকে অস্বীকার করে ওই রাষ্ট্র জাতি যায় না। সো আমাদের যেটা ঐতিহাসিক সত্য, স্বাধীনতার ঘোষণা কীভাবে এসেছিল, কেমনি এসেছিল, এটা নিয়ে সবাই জানে। প্রজন্মদের পরে আমরা ইতিহাস পড়েছি, এখনও মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। ঠিক সেই জায়গায় যখনই কোনো একটা এমন অদ্ভুত হাস্যক বক্তব্য দেওয়া হবে, এটা খুব হাস্যকর হয়ে যায়। এটা এই বক্তব্য আসলে গ্রহণযোগ্য হয় না কোনোভাবেই না, কিন্তু আমি জানি না কেন তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। এই ধরনের বক্তব্য দিয়ে কিন্তু তারা বরং আরো হলো কি যে এটা সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম যে তারা এটা একটা হাস্যরসে পরিণত। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া, কিন্তু যদিও বলছি যে অনলাইনে জামাতের ব্যাপক প্রচারণা আছে, কিন্তু তারপরে আমরা দেখেছি এটা নিয়ে কিন্তু খুবই কাউন্টার প্রচারণা হয়েছে, এবং তারা আবার ৭১-এর মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে, যেটা আমার মনে হয় না যে তাদের নির্বাচনে খুব বেশি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন করে যেভাবে আসছে এবার নির্বাচনে বা বাংলাদেশকে যে স্বপ্ন দেখাচ্ছে, আসলে এই কয়েকটা কিছু বক্তব্যে আসলে আমরা আসলে তার বৈপরীত্য দেখতে পাচ্ছি, বিপরীত দেখা যাচ্ছে। একই সঙ্গে এবার আপনাকে একটু আসি, আমরা তো জানি যে চিটাগাং থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ আসেন, যেমন কুমিল্লা ৪। না, চিটাগাংয়ের আর একটা জিনিস দেখেন আপনি, চট্টগ্রামের বিএনপির একটা এটা একটা উদাহরণের মতন আমি বলবো, বিএনপির একটা ভালো অবস্থান আমি দেখলাম এবার যে সীতাকুণ্ডে, চট্টগ্রাম ৪-এ। তো ওই এলাকাটা আসলে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, ওখানে কখনোই বিএনপি জিতে না, এমনকি 2001 সালে পর্যন্ত ওখানে আওয়ামী লীগ জিতেছে। কারণ ওইটা হচ্ছে আপনার একটা সিটি কর্পোরেশনের একটা অংশ, আর সীতাকুণ্ড সেই এলাকায় এবার দেখলাম যে বিএনপি সবচেয়ে ভালো অবস্থানে। তো এখন সংখ্যালঘু ভোটার, আমি আপনাকে আগে বলেছি সংখ্যালঘু ভোটার যারা টানতে পারবে, যারা আওয়ামী লীগের কিছু ভোট নিতে পারবে, কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত যেই এলাকাগুলো আছে চিটাগাংয়ে, সেই এলাকাগুলোতে বিএনপির অবস্থা ভালো। আমরা চিটাগাং থেকে একটু পাশেই কুমিল্লায় চলে আসি। কুমিল্লা ৪-এ আপনি জানেন যে কুমিল্লা ৪ ঠিক এই নির্বাচনের মানে যে প্রচারণা শুরু হবে তার ঠিক আগে থেকে বেশ আলোচনায় চলে এসছে, কারণ সেখানে আপনার বিএনপির প্রার্থী হয়েছিলেন মঞ্জুরুল হক মুন্সি, যিনি পরিচিত মুখ রাজনীতিতে ওই এলাকার, মোটামুটি সবাই জানে। সেখানে তাকে প্রতিনিধিত্ব করছেন, তার সঙ্গে হচ্ছে যে তরুণদের যে দল এনসিপি, কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক। এবং আমরা দেখেছি যে একটা পর্যায়ে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়ে গেল। প্রথমে একবার প্রার্থিতা করা হলো, আপিল করে ফিরে পেলেন, আবার হলো হাইকোর্টে গেছে, তারপরে অ্যাপিলেট ডিভিশনে গেছে, চেম্বার জজে গেছে, কোনো জায়গায় হয় নাই। তো এই জায়গাটা আসলে হয়েছে কি যে আমরা তারপরে এটা যখন তিনি বাদ হয়ে গেলেন সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে, তারপরে ওই এলাকার পুরো ভোটের চিত্র চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে হাসনাত আবদুল্লাহ আসলে একাই আসলে ওখানে নির্বাচনী প্রচারণায় ছিলেন, এবং তিনি মোটামুটি অনেকটা, অনেকে বলছিলেন যে তিনি মানে অলিখিত একটা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছেন। এর মধ্যে হয়ে গেল যে বিএনপি হঠাৎ করেই প্রথমে একটা ঘোষণা দিলেন যে তারা গণ অধিকার পরিষদকে আর একটা আসন ছাড় দিবেন, সেটা হচ্ছে কুমিল্লা ৪-এ।
মোহাম্মদ এ জসিম। মোহাম্মদ জসিমকে, হ্যাঁ, ট্রাক প্রতীকে। তারপরে এই গত 3-4 দিন আগে তারা হচ্ছে, ডাইরেক্টটা আমার ঠিক খেয়াল নেই, তারা বিএনপি থেকে একদম আনুষ্ঠানিকভাবেই তাকে ঘোষণা দিলেন যে তিনি আমাদের প্রার্থী, আমাদের জোটের প্রার্থী জসিম ট্রাক প্রতীকে। এটা বলার পরে মঞ্জুরুল হাসান মুন্সি উনি হচ্ছে একদম সদল বলে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে ওদিনকে রাতেই বিশাল একটা শোডাউন করলেন তিনি দেবিদ্দারে, এই যে এর পক্ষে, জসিমের পক্ষে। তো এরপরে আসলে ভোটের চিত্র আসলে ওখানকার অবস্থা চেঞ্জ হয়ে গেছে। ওই এলাকাটাতে, দেবিদ্দার এলাকাটা, আওয়ামী লীগ বিএনপি দুইটারই খুবই শক্ত অবস্থান ওখানে। ওখানে আসলে বরাবরই কুমিল্লা জেলার মধ্যে জামাতের সবচেয়ে খারাপ অবস্থা, মানে কুমিল্লায় কিন্তু জামাতের অবস্থা খুবই ভালো কুমিল্লা জেলায়, একমাত্র দেবিদ্দার আসনে জামাতের অবস্থা কিছুটা দুর্বল। সেই আসনে ম্যাক্সিমাম লোক আওয়ামী লীগ বিএনপি সাপোর্টার। তো সেখানে যখন বিএনপি এরকম একক, মানে সর্বাত্মকভাবে তার পক্ষে নেমে গেছে এবং মঞ্জুরুল হাসান মুন্সি ঘোষণা দিয়েছেন যে জসিমউদ্দিনকে ধরেন আমি এবং ট্রাককে ধরেন ধানের শীষ, এইটা ধরে আপনার নির্বাচন। এরপরে দেখলাম যে ওখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেল তার পক্ষে, এবং এখন যেই পরিমাণ প্রচারণা চালাচ্ছে ট্রাকের পক্ষে, যে বিএনপি আশপাশের উপজেলাতেগুলোতে দেখছে যে বিএনপি যেই ধরনের প্রচারণা যায় তার থেকে বেশি ট্রাকের পক্ষে প্রচারণা চালাচ্ছে ওখানে। এখন কি কারণে করতেছে এটা হয়তো তার ভিতরে ওইটা রাগও হতে পারে, কারণ হচ্ছে ওখানে যে ইয়েটা ছিল যে অবজেকশনটা কিন্তু ইসি থেকে হয় না, অবজেকশনটা সরাসরি হাসনাত আব্দুল্লাহ দিয়েছিলেন। হ্যাঁ, তিনি কিন্তু ওখানকার ওই রিটের হাসনাত আব্দুল্লাহ দিয়েছিলেন, হ্যাঁ, উনি রিটের বাদী। তো এই জন্য উনি হয়তো ক্ষিপ্ত হয়ে যে আমি না জিতি, যে তোমাকে হারাতে হবে, এ ধরনের একটা মঞ্জুরুল হাসান মুন্সির মধ্যে একটা জেদ হয়তো আছে। ফলে এই আসনটাকে কিন্তু গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবং শুনলাম যে ওই এলাকায় বিএনপি সংখ্যালঘুদের মোটামুটি করে নিছে। আর আপনি জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে 5 আগস্টের পরে এটা খুব স্বাভাবিক বিষয় যে হাসনাত আব্দুল্লাহরা যেহেতু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগকে সরানোর জন্য, খুব স্বাভাবিক তাদের যারা একদম পরিচিত মুখ যে কজন আছেন তারা হয়তো আওয়ামী লীগের একজন স্বাভাবিকভাবেই তাদেরকে নিজেদের সরাসরি প্রতিপক্ষ বা শত্রু মনে করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ ওখানে আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট দিতে যায় সেক্ষেত্রে তিনি কতটা তাদের ভোট পাবেন কিনা, হ্যাঁ, এটা নিয়ে আমি সন্দেহ। একই সঙ্গে যদি হাসনাতের কথা বললাম, একই সঙ্গে কিন্তু আরেকটা আছে, যেমন পঞ্চগড় 1-এ সেখানে সার্জিস আলম এবং হচ্ছে আপনার নওশাদ জামির। আমরা জানি যে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আপনার জাতীয় সংসদের স্পিকার ছিলেন এবং বাংলাদেশের রাজনীতিতে খুবই পরিচিত মুখ। বাংলাদেশের আইন অঙ্গনে ও সুপ্রিম কোর্টে তার দীর্ঘদিনের প্র্যাকটিস রয়েছে। নওশাদ জামিরও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তিনিও একজন খুব পরিচিত মুখ আইনজীবী এই মুহূর্তে, বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতি করছেন। বিশেষ করে ওই পঞ্চগড় 1 আসন এর আগে বিএনপি ছাড়, মানে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার যতবার নির্বাচন করেছেন প্রত্যেকবারে জিতেছেন, ওনার কোনো হারার রেকর্ড বোধহয় নাই। তার বিরুদ্ধে এবার সার্জিস আলম, যিনি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক, হাসনাত দক্ষিণাঞ্চলের সার্জিস, সেখানে তিনি লড়াই করছেন। তো সেখানকার চিত্র কতটুকু আপনার? সেখানে আসলে হয়েছে কি, এখানে নওশাদ জমির হচ্ছে আগে থেকেই এখানে তিনি কিন্তু 2018-তে নির্বাচন করেছেন, ওনার বাবা করেছেন। 2018-তে নির্বাচনটা কেমন হয়েছে আমরা সবাই জানি। হ্যাঁ, তো ওই নির্বাচনেও যদি ফেয়ার হতো ফলাফল ভিন্ন হতে পারতো। ওনার বাবা ওখানে রাতে নির্বাচন হয়েছে। হ্যাঁ, তো উনি কিন্তু, ওনার বাবা যেমন জনপ্রিয়, উনি কিন্তু খুবই ভদ্রলোক। তো সেই হিসাবে ওনাদের আসলে পারিবারিকভাবে বলেন, ধানের শীষ প্রতীকে বলেন, ওই এলাকাটা আসলে বিএনপি অধ্যুষিত এলাকা আনডাউটলি, একদম বিএনপি অধ্যুষিত এলাকা। উত্তরাঞ্চলের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁ, আশপাশে কয়েকটা জেলার মধ্যে পঞ্চগড় একটা হচ্ছে সবচেয়ে বেশি বিএনপি অধ্যুষিত এলাকা। তো ওখানে সার্জিস আলম এনসিপি নেতা, উনিও পরিচিত মুখ। হ্যাঁ, উনি 5 আগস্টের পরে পরিচিত মুখ হয়ে উঠেছে, জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম নায়ক সে। তো সেই হিসাবে তিনিও এলাকায়, আর যেহেতু সে এবার একটা জোটের প্রার্থী, সেক্ষেত্রে জামাত ইসলামের যে ভোটগুলো আছে অবশ্যই তিনি পাবেন হয়তো। তো সেটা যদি ধরেন তাহলে তার অবস্থানও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু কতটা করতে পারবেন আমি সন্দেহান। কারণ হচ্ছে ওই এলাকাটা যেহেতু বিএনপি অধ্যুষিত এলাকা, অন্য কোনো এলাকা হলে এটা আলাদা ব্যাপার ছিল। সেখানে আসলে তার জন্য আমার মনে হয় কিছুটা কষ্টসাধ্যই হবে ওখানে, নওশাদ জামির পারিবারিকভাবে এবং দলীয়ভাবে একেবারে সব দিক থেকেই আর কি ওই আসনটা। ওর পাশে আবার ঠাকুরগাঁ জেলা, ঠাকুরগাঁ 1-এ হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন। বলাই বাহুল্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপি না, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা পরিচ্ছন্ন এবং তিনি জাতীয় না, আসলে ইন্টারন্যাশনালি ওনাকে পরিচিত মুখ, ওনাকে সবাই চিনে। আমরা দেখেছি যে তার যে রাজনৈতিক শিষ্টাচার যেটা,
সেটা অত্যন্ত প্রখর, মানে সবসময় বাংলাদেশ রাজনীতিতে যারা খুবই পরিশীলিত এবং শিক্ষিত মার্জিত লোক হিসেবে পরিচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মধ্যে একজন। সব দলই তার গ্রহণযোগ্যতা আছে, সব দলের মানুষই তাকে কিন্তু সম্মান করে। জি জি এবং আমরা দেখেছি যে এই গত 2 দিন আগে আওয়ামী লীগের সাবেক একজন মন্ত্রী রমেশচন্দ্র রমেশচন্দ্র সেন উনি মারা গেলেন। তারপরে কিন্তু মির্জা ফখরুল তাকে দেখতে গেছেন এবং তার কি অবদান ছিল এলাকায়, একই এলাকার মানুষ তারা, সেটা কিন্তু তিনি স্বীকার করেছেন। দেখেন। এই যে রাজনৈতিক একটা শিষ্টাচারের যে প্রকাশ, এটা আমার মনে হয় যে মির্জা ফখরুলকে নির্বাচনের মাঠেও এগিয়ে রাখবে। উনি সরাসরি ওনার রমেশচন্দ্র সেনের বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে উনি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং ওখানে সবাইকে উদ্দেশ্য করে তিনি বলতেছিলেন যে এই ঠাকুরগাঁর এই এলাকার উন্নয়নের জন্য রমেশচন্দ্র সেনের যে অবদান, এটা আমরা কোনোদিন কেউ ভুলবো না। আমি না, আমার দল না, আমরা কিভাবে ভুলবো? এখানকার মানুষই তো ভুলবে না, আমি ভুললে তো আর চলবে না, এখানকার মানুষ যেহেতু ভুলবে না। তো এই ধরনের শিষ্টাচার আসলে মির্জা ফখরুলের আসলে সবসময় আছে। মির্জা ফখরুলের বলে আপনি দেখেন ওনার ব্যাপারটা কিন্তু আপনি দেখেন আগেও আওয়ামী লীগ সরকারের আমলে পুরোটা টাইম, হ্যাঁ, যখন আওয়ামী লীগ সরকার একক ছত্রভাবে, হ্যাঁ, বিএনপিকে দমন বা নিপীড়ন যা কিছু করছে, একভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ওই সময়ে উনি কিন্তু দলের হাল ধরে রেখেছেন এবং উনি যে উগ্রতা না দেখিয়েও যেভাবে একটা দল অনেকবার জেলে গেছেন, অনেকবার অনেক নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও এই বয়সে এসে কিন্তু তারপরে কিন্তু উনি কখনোই একটা নেতিবাচক না, তার মুখ থেকে আমরা শুনি না। এখন যেরকম আমরা মাঝে মধ্যে এই প্রজন্মের ভাষায় কিছুটা শঙ্কিত হয়ে যায়, যে ভাষাগুলো মুখে উচ্চারণ করা যায় না, এমন ভাষায় স্লোগান দেখি, এমন ভাষায় কথা বলতে দেখি, কিন্তু আমরা গালি দিয়ে, হ্যাঁ, কিন্তু মির্জা ফখরুলদের যে রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ, আমার মনে হয় এটা যদি নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে যায়, এটা গোটা জাতীয় রাজনীতির জন্য খুব ভালো হবে। রাজনৈতিক শিষ্টাচার এটাই হওয়া উচিত। হ্যাঁ, মির্জা ফখরুলের ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে পরিশীলিত আচরণ, ওনার যে জীবন আচরণ, উনি যে রাজনৈতিক বিজ্ঞতা, এটা হচ্ছে গত 15 বছরে যে ওনার অবদান বিএনপির জন্য, হ্যাঁ, ওই এলাকার মানুষ এটা ভাবছেন। ওনাকে নিয়ে ওনার যথেষ্ট পরিমাণে ওনার জনপ্রিয়তাও আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে ভোটের চিত্র যদি আমি বলি, ওই এলাকায় মির্জা ফখরুল এলাকায় তুলনামূলক জামাতের যথেষ্ট প্রভাব রয়েছে, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, তো বিগত আমি বললাম যে 1 সাল থেকে আপনি আর আলাদা করতে, আওয়ামী লীগকে আলাদা করতে পারছেন ভোটে, কিন্তু জামাত আর বিএনপিকে আলাদা করতে পারছেন না। যেমন আমি পরবর্তীতে আসতেছি আমি চাঁপাইনবাবগঞ্জের বিষয়ে, তো এরকম কিছু ঘটনা ঘটছে যেটা মির্জা ফখরুল এলাকায় আছে। তো ভোটের আগে আমি বলবো যে অবশ্যই তার জয়ের সম্ভাবনাই বেশি, তিনিই হয়তো জিতবে, কিন্তু জামাত তাকে যথেষ্ট চ্যালেঞ্জ জানাবে বলে আমার মনে হয়। ওই আসলে চাঁপাইনবাবগঞ্জের কথা কি যেন বলছি, চাঁপাইনবাবগঞ্জের কথা আমি যেটা বলছিলাম আপনাকে, যে আমরা সবসময় দেখেছি চাঁপাইনবাবগঞ্জে বিএনপি জিতছে, হ্যাঁ, কিন্তু ভোটের চিত্র কিন্তু ওখানকার ভিন্ন। বিএনপি 1 সাল থেকে যেহেতু বিএনপি জামাত জোট হয়ে প্রার্থী হয়েছে এবং ওখানে সবসময় বিএনপির প্রার্থী ওখানে দিয়েছে, জামাতের দেয় নাই, সেখানে বিএনপির প্রার্থী একেবারে 2018 সালেও কিন্তু বিএনপি জিতেছে, যখন একদম দিনের ভোট আটকে গেছে, মাত্র 8টা সিট পেয়েছে, সেখানে কিন্তু চাপাইতে 2টা, সারা দেশে 8টার মধ্যে। তা আপনি দেখেন যে কতটা শক্তিশালী তারা ওখানে, হ্যাঁ। কিন্তু আমরা যেটা ভোটের মাঠে দেখলাম, এই ভোটগুলো কিন্তু 50-50, এখানে কিন্তু জামাতের ভোট প্রায় অর্ধেক, বিএনপি অনেক ক্ষেত্রে কিছু আসনে শিবগঞ্জের দিকে জামাতের ভোট বেশি। আসলে জোটের প্রার্থী জিততো আসলে জামাতের ভোটে, অন্যান্য আসনে জামাত জিততো বিএনপির ভোটে। চাঁপাইনবাবগঞ্জে ঠিক উল্টা, বিএনপি জিতেছে জামাত ভোটে, যেই কারণে ওখানে আমরা কিন্তু এতদিন বুঝতে পারি না, আমরা মনে করছি হয়তো বিএনপি ওখানে খুব শক্তিশালী। চাঁপাই সদরে বিএনপি অবশ্যই শক্তিশালী, হ্যাঁ, কিন্তু এর বাইরে যে কনসার্ট শিবগঞ্জে ওই এলাকায়, হ্যাঁ, তো সীমান্তবর্তী এলাকাগুলোতে, হ্যাঁ, তো ওখানে দেখলাম যে জামাতের অবস্থান খুবই ভালো। তো ওখানে বিএনপির সাথে জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হবে অবশ্যই 2টা এলাকায়, এবং আমি মনে করি যে ওখানে কিছুটা এগিয়ে জামাতই, হ্যাঁ, জামাত এগিয়ে। হ্যাঁ, এরকমই আসলে নির্বাচনের মাঠে কোথাও হয়তো বিএনপি এগিয়ে বেশি, কোথাও জামাত এগিয়ে, এরকমই আছে, যেহেতু এবার মূল ফাইটটা বিএনপি এবং জামাতের মধ্যেই হচ্ছে। হ্যাঁ, না, তবে এই আসনের সংখ্যাগুলো যদি জামাতের যদি বলি, আমরা সারা দেশের চিত্র ধরলে যে 50-60টা আসনে যে মোটামুটি 50টা আসনে ধরেন সরাসরি আমরা দেখেছি যে জামাত প্রচারণা বেশ ভালো অবস্থানে, আর প্রায় 188 বা 200 আসনের মতো দেখেছি যে বিএনপির অবস্থান যথেষ্ট ভালো। হ্যাঁ, চিত্রটা এরকম আর কি। হ্যাঁ, না, ঠিকই বলেছেন, প্রায় সবাই মোটামুটি সেখান থেকে হয়তো একটা, মানে আমরা জানি না ফলাফল কী হবে, কিন্তু প্রচারণার এই বিশ্লেষণগুলো এক ধরনের হয়তো ইঙ্গিত দেয়। অনেক দেশে তো ভোটের আগে অনেক রকম জরিপ হয়, আমরা বেশ ম্যাক্সিমাম জরিপগুলোতে আসলে আমরা দেখছি যে
বিশেষ করে যেগুলো ইনফিল্ড জরিপ হচ্ছে, মাঠ পর্যায়ে জরিপ, সেগুলোতে আমরা দেখছি যে বিএনপি এগিয়ে আছে। কিন্তু অনলাইনে যেগুলো ইউটিউব বা বিভিন্ন জায়গায় পোলিং হচ্ছে, এগুলো তো আগেই বলেছি যে এখানে আসলে বিএনপির লোকজন অনলাইনে তো যেটা হয় এই ভোটগুলো বিশ্বাস রাখা মুশকিল, কারণ আপনি আগে গিয়ে কতগুলো ক্লিক করতেছেন তার উপরে ওই পার্সেন্টেজটা দেখায়। এখন যদি এক দলের লোক সবাই গিয়ে ক্লিক করে আর দল না করে, তাহলে ওই চিত্র দিকে আসলে বোঝা যায় না। অনলাইনে আসলে হয় কি, আমাদের ভোটার আছে কত, ধরেন আমাদের প্রায় 13 কোটি ভোটার কাছাকাছি, কিছুটা কম। অনলাইনে অ্যাক্টিভ কয়জন? ধরেন 1 কোটি। তো 1 কোটির মধ্যে যে 1 কোটির মধ্যে ভোটাভুটি করে যে আপনি 70% নেন, সেক্ষেত্রে হবে 70 লাখ। আর থাকে 30 লাখ ধরেন বিএনপির, আমি একটু উদাহরণ দিচ্ছি, 70 লাখ জামাতের। আর বাকি যে আপনার 12 কোটি ভোটার আছে, আপনি জানেন সে অনলাইনে নাই, সে ভোটের মাঠে আছে। চিত্রটা কিন্তু ভোট নিয়ে ওখানে। অনলাইনে জরিপে অনলাইনের অ্যাক্টিভিটিতে তো আর ভোট হবে না, ভোট তো আসলে কেন্দ্রে গিয়ে ভোটটা যারাকে দিবে। সেটাই বলেছেন। আর একই সঙ্গে আমরা যদি দেখি যে ওইভাবে কিন্তু ধরেন যেমন পাশে রাজশাহী, বগুড়া, নাটোর, এই অঞ্চলগুলোতে বিএনপির প্রভাব সবসময় বেশি ছিল। বগুড়া তো বলাই বাহুল্য, বগুড়া তো জিয়াউর রহমানের বাড়ি, তারেক রহমানের বাড়ি, সেখানে সবসময় ওটা এটা হয়। বগুড়া 7 গাবতলী, তার সঙ্গে শাহজাহানপুর যুক্ত হয়েছে। বগুড়া 6 তারেক রহমান নিজে শহরে যেটা আসন, তারেক রহমান নিজে প্রার্থী হয়েছেন। এছাড়া বগুড়ার কাহারনন্দী গ্রাম কিংবা শিবগঞ্জ, হ্যাঁ। সোনাতলা, সারিয়াকান্দি, এই অঞ্চলগুলো সবগুলোই আসলে বিএনপির একেবারে একচাটিয়া আধিপত্য থাকে। রাজশাহীতেও বিএনপির জয়ের রেকর্ড ভালো। না, রাজশাহীতে ম্যাক্সিমাম যে কটা আসন হয়েছে বাঘাটা ছাড়া, হ্যাঁ, ম্যাক্সিমাম আসনে বিএনপির অবস্থায় আমরা ভালো দেখেছি প্রচারণায়। এখন ভোটের দিন কি হয়, বাঘাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হয়। আর সিরাজগঞ্জের কয়েকটা আসনে বিএনপির অবস্থার জামাতের অবস্থা প্রায় কাছাকাছি। এছাড়া নাটোর, তারপরে আপনার হচ্ছে যে নওগাঁ, তো রাজশাহী বিভাগে যারা আছে বা আশেপাশে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ওই পুরো অঞ্চলেই আমরা দেখলাম যে বিএনপি জামাতের থেকে মোটামুটি এগিয়ে। হ্যাঁ, বা কিছু কিছু ক্ষেত্রে যে আবার আমরা যদি এখান থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে ঢুকি, ফরিদপুর কিংবা গোপালগঞ্জ কিংবা মাদারীপুর, না, দেখেন এটা রাজবাড়ী, একটা ইন্টারেস্টিং খুলনা, ব্যাপার। সেখানে কিন্তু আসলে এই বেলটা কিন্তু আবার আওয়ামী লীগ অধ্যুষিত বেল না, এই দেখেন পুরো এখানে আপনি একটা দেখবেন একটা নদী আছে আমাদের, হ্যাঁ, পদ্মা নদী। রাজশাহী থেকে শুরু হয়েছে, আমাদের একদম চাঁদপুর পর্যন্ত গেছে। রাজশাহীর ওপারে যে পদ্মা নদীর ওপারে যে আমাদের 19টা জেলা রয়েছে, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ আর ঢাকা বিভাগের 6টা জেলা, 5টা জেলা, এই যে আপনার গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর। এই পুরো অঞ্চলটা আসলে পুরো অঞ্চলও পড়বো না, এর প্রায় অধিকাংশ এলাকায় আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, যেহেতু বঙ্গবন্ধুর বাড়ি ওখানে। গোপালগঞ্জে আপনার কুষ্টিয়া এলাকাটা কিন্তু আগে থেকেই বিএনপি অধ্যুষিত। এটা কিন্তু বরাবরই কুষ্টিয়া অঞ্চলটা, রাজবাড়ির কিছু অংশ, তারপরে ঝিনাইদাটা, মেহেরপুরটা, এটা কিছুটা বিএনপি অধ্যুষিত। জামাতের অবস্থান কিন্তু সারা দেশের মধ্যে, আমি বলবো আপনাকে, আমি বললাম তো একটু আগে যে ওই অঞ্চলে সাতক্ষীরা একটু জামাতের অবস্থান ভালো ছিল আর কোথাও। সাতক্ষীরার 2টা আসনে, শ্যামনগরের আর কালীগঞ্জের এই কয়াতালায়, এই এলাকাটা ছাড়া আর খুলনায় হচ্ছে আপনার ওই যে ডুমুরিয়া ফুলতলা, এখানে গোলাম পারোয়ার যিনি ওনাদের সেক্রেটারি জেনারেল, ওই 2টা আসন ছাড়া আসলে মানে খুব ভালো অবস্থানে কেউই নেই। আরেকটা আছে যে বরিশালে, আপনার বরিশাল 2টা, পিরোজপুরে 2টা আসনে, পিরোজপুর 1, পিরোজপুর 2, আমাদের প্রয়াত দেলোয়ার হোসেন সাইদি, উনি এমপি ছিলেন সাবেক ওখানকার, ওনার 2 ছেলে 2 আসনে দাঁড়িয়েছেন। তো 2টা আসনের মধ্যে আবার একটা আসনে তো বিএনপির অবস্থানই ভালো, যেটা পিরোজপুর 1, কারণ ওইটা হচ্ছে কিছুটা আপনার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। পিরোজপুর 2তে ওনার অবস্থা ভালো, জামাতের অবস্থা মানে তার মানে বলা যায় যে, তবে বরিশাল বা এই অঞ্চলগুলোতে, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, যদি কুষ্টিয়া বাদ দিয়ে যদি আমরা অন্যগুলো ধরি, একটা জিনিস বুঝতে হবে যে এখানে আসলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা আছে, তারা যদি ভোটের মাঠে আসে এবং সেই ভোট কোন দিকে যাবে তার উপরে আসলে ফলাফলটা নির্ভর করবে। এখানে কিছুটা হলেও, আমি বলবো না যে 100% হয়তো আওয়ামী লীগ আসবে না, বা 50% আসবে না, সেটা বলা যাচ্ছে না আসলে, আমরা তো তাদের দলীয় অ্যাক্টিভিটি জানি না। যদি এমনও হয় যে তার 20% বা 30% যদি চলে আসে এবং তারা যেদিকে মানে আসলে যাবে, নিশ্চিতভাবে সেদিকেই বিজয়টা আসবে, সেদিকে এবং সেদিক থেকে মনে হয় বিএনপি কিছুটা এগিয়ে আছে।
হ্যাঁ, অনেকটা সেদিক থেকে আমাদের ভোটের মাঠে যেটা আসলে বাস্তব চিত্র আমরা যেটা দেখেছি, কথা বলে দেখেছি, যে কিছুটা হয়তো হ্যাঁ বিভিন্ন হিস্ট্রি আমাদের 71 সাল বা এই কিছু অনেক কিছু মিলিয়ে যে আওয়ামী লীগের ভোটাররা যে ধরনের টেন্ডেন্সি মেনটেন করে বা সংখ্যালঘু আমরা তাদেরকে দেখেছি হয়তো ওদিকেই হয়তো, যেহেতু তারা বিএনপি আওয়ামী লীগ দুই দলই হচ্ছে আসলে তাদের মূল রাজনীতিটা 71কে ঘিরে, হ্যাঁ। তো তাদের এই দিক থেকে একটা সিমিলারিটি আছে দুই দলের, সেই ক্ষেত্রে তাদের সাথে কথা বলে দেখেছি এরকম। ওই যে বললাম যে আপনার যে চিত্র, যেমন রাজশাহী আর রংপুর বিভাগের যে চিত্র, বিএনপি জামাতের প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই, ঠিক খুলনা বিভাগে বা পদ্মার ওপরে খুলনা বরিশাল বিভাগে ঠিক উল্টা চিত্র। ওখানে আসলে বিএনপির অবস্থা আগে থেকেই বিএনপি আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এবং আওয়ামী লীগ যদি ভোটে না যায়, বিএনপি যদি একাও যায়, তাহলেও আসলে ওখানে তাদের সাথে লড়াই করে টিকে থাকাটা আসলে মুশকিল। তার মানে হচ্ছে যে আমরা মোটামুটি শারীরিকভাবে বলি যে আমরা একটা রিপোর্ট করেছিলাম এবং আমরা বিভিন্ন আলোচনা থেকে পর্যবেক্ষণে যা দেখছি যে মাঠের প্রচারণায় সারা দেশেই মোটামুটিভাবে বিএনপি এগিয়ে আছে। হ্যাঁ, অধিকাংশ। আমরা আজকে এ পর্যন্তই রাখছি। আগামীকাল হয়তো আমরা তো দুই দলের ইশতেহার এবং দুই দলের নির্বাচনী কৌশল নিয়ে কথা বলবো। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল জাতীয় নির্বাচনের বিভিন্ন দলের ইশতেহারগুলোকে নিয়ে কীরকম হলো এবং সেগুলোর ইম্প্যাক্ট কী পড়ে সেই নিয়ে কথা বলবো। ততক্ষণ সঙ্গে থাকুন ভিউজ বাংলাদেশ .com-এর, আর দেখুন ইলেকশন ভিউজ। দেখা হবে আগামীকাল।